দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা ইরানকে ঘিরে। সবশেষ যে খবর ইরান থেকে আসছে, সেখানে রয়টার্সে একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে যে 2000-এর মতন মানুষের সেখানে মৃত্যু হয়ে থাকতে পারে, প্রতিবাদকারী, আন্দোলনকারী এবং নিরাপত্তারক্ষী সহ। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেখানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা এই মুহূর্তে কি, ভবিষ্যতে কি হতে পারে, সবকিছু নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব সিরাজুল ইসলাম, তিনি সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আছেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। এবং জনাব আলতাফ পারভেজ, লেখক ও গবেষক। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতে জনাব সিরাজুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। একটা প্রশ্ন বারে বারে ঘুরে ফিরে সামনে আসছে যে এই মুহূর্তে ইরানে যা হচ্ছে তার পেছনে যেভাবে মাঝে মাঝে ইসরায়েলের তরফ থেকে খানিকটা দাবি করা হচ্ছে যে এর পেছনে তাদের হাত রয়েছে, তারা খানিকটা করছেন এই জিনিসগুলো, বা যেভাবে মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে, এই পুরো অস্থিরতার জন্য আসলে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু দায়ী? আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার দুই সহ আলোচক তাদেরকেও। এই যে পরিস্থিতি, তার জন্য আমেরিকা ইসরায়েলের যে ভূমিকা বা তাদের যে অবস্থান, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আলাপ করি তা নিয়ে, তাহলে বলতেই হবে যে ডোনাল্ড ট্রাম্পের হুমকির ভেতরেই এই জবাব রয়েছে, আপনার প্রশ্নের জবাব। ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাদের গোয়েন্দা সংস্থা, তাদের সামরিক বাহিনীর যে বক্তব্য, তার ভেতরেও জবাব রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে যে ইরানে যা কিছু ঘটছে তা ইরানের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে সেখানে আমরা শক্তি প্রয়োগ করব। শক্তি প্রয়োগ মানে যুদ্ধ করবে, আমেরিকার ইরানের উপর হামলা করবে। ডোনাল্ড ট্রাম্প একেবারেই কোনো রকমের রাগঢাক না করে সরাসরি বলছেন, হামলা করব, উদ্ধারে আমরা আসছি, আমরা ইরানের ভেতরে প্রবেশ করব, ইত্যাদি অনেক কিছু, যেগুলো কোনো আন্তর্জাতিক আইনের কোনো ভাষা না, আন্তর্জাতিক আইনের আওতায় এইগুলো চলে না, এবং যেগুলো কোনোভাবেই একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট আর একটা স্বাধীন দেশের ব্যাপারে বলতেই পারে না। এগুলো জঙ্গলের ভাষা, এগুলো আইনের বাইরের কথা, এগুলো স্বাভাবিক যে কূটনৈতিক নর্মস যা সাধারণত প্র্যাকটিস করা হয় এই সভ্য জগতে, সেগুলোর বাইরের কথা। ফলে ইরানের এই বর্তমান যে অবস্থা, যে চলমান পরিস্থিতি, যে 2000 মরুক আর 200 জন মরুক আর 2 জন মরুক, যতজন মরুক, তার জন্য এরা কেউ দায় এড়াতে পারে না, এবং প্রচণ্ডভাবে আমি মনে করি যে তারা দায়ী। সেক্ষেত্রে আজকে ইরানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি তৈরির জন্য একেবারে সম্পূর্ণভাবে আমি বলবো আমেরিকা প্রধানত দায়ী। এখানে তাদের অর্থনীতির সবশেষ যে অবস্থা, যেখানে বলা হচ্ছে $1 বিপরীতে এই মুহূর্তে 14 লাখ ইরানি রিয়াল পাওয়া যাচ্ছে, 70% বেশি সেখানে মূল্যস্ফীতি। এই পুরোটাই কি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দায়, নাকি এই যে নানান নিষেধাজ্ঞা, এত কিছুর পরেও ইরান যেভাবে পারমাণবিক কর্মসূচির পেছনে ছুটেছে সেটারও খানিকটা দায় রয়েছে? না, এখানেও আমেরিকার দায়ী। ইরানের চেয়েও কম শক্তিশালী অর্থনীতির দেশ পাকিস্তান। ইরানের চেয়ে তেল গ্যাস কিছুই নেই পাকিস্তানের এখনো পর্যন্ত, মানে অন্তত উত্তোলনের পর্যায়ে কিছু যায়নি, সম্প্রতি কিছু পাওয়া গেছে বলে খবরে বেরিয়েছে। ইরান হিউজ পরিমাণে তেল গ্যাসের একটা দেশ, হিউজ। কত, এখন তো বলা হয় যে ভেনিজুয়েলায় সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি যেটা, ইরানের সমস্ত সব কিছু যদি ঘোষণা করা হয় তো সেটা সম্ভবত ভেনিজুয়েলার চেয়েও বেশি হবে। ভেনিজুয়েলার চেয়ে যদি বেশি নাও হয়, বর্তমান যে অবস্থান 3 নম্বর বা 4 নম্বর তেলের মজুদের দিক দিয়ে, গ্যাসের মজুদের দ্বিতীয়, রাশিয়ার পরেই ইরানের অবস্থান। আধার ইউরেনিয়াম থেকে শুরু করে সোনা রূপা থেকে শুরু করে সব ধরনের খনিজ, যত মূল্যবান খনিজ দ্রব্য আছে সব ইরানে পাওয়া যায়, আছে। এবং এইগুলো তোলা এবং ব্যবহার করার সক্ষমতা ইরানের নেই তাও না, তারা কৃষিতে খুবই ভালো শক্তিশালী অবস্থানে, খুবই শক্তিশালী অবস্থানে। আপনি জানেন যে
কাতারের উপর যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সম্মিলিতভাবে অবরোধ আরোপ করেছিল 2016 বা 17 সালের দিকে, 17 সালে সম্ভবত, তখন কিন্তু ইরান একদম চট করে তাৎক্ষণিকভাবে কাতারের খাদ্য চাহিদার যে ঝুঁকিটা তৈরি হয়েছিল, সেই ঝুঁকি তার উপরে ঝুঁকি হিসেবে দিতে দেয়নি, পাশে দাঁড়িয়েছিল। আপনি জানেন যে 90% খাদ্যদ্রব্য সৌদি আরবের ভেতর দিয়ে কাতারে আসতো। এটা বলছে এই কারণে যে ইরানের কৃষির শক্তিটা বুঝাতে। তো তার খাদ্য এবং কৃষি শক্তিশালী অবস্থানে, আদার ব্যবসা বাণিজ্য শিল্প অনেক ভালো অবস্থানে, আমরা আসলে বাইরে থেকে জানি না। তো যে দেশের অর্থনীতির সবগুলো সূচক যথেষ্ট ভালো এবং তেল গ্যাসের মজুত তো অসম্ভব রকমের শক্তিশালী, সেই দেশ এই রকম অবস্থায় পড়ার কোনো কারণ ছিল না। আপনি জানেন যে বিপ্লবের আগেও কিন্তু এরকম অবস্থায় ছিল না। কেন হয়েছে? শুধুই মাত্র আমেরিকা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এটা হয়েছে। ফলে আজকে যে অর্থনীতির যে সংকটটা, এটা কমপ্লিটলি আমেরিকার তৈরি। ধন্যবাদ। জনাব আলতাফ প্রফেসর, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। ইরান ইসলামিক বিপ্লবের আগে একটা সময় ছিল যখন হিজাব নিষিদ্ধ করা হলো, তারপরে ইসলামিক বিপ্লবের পরে এখন 2022-এ মাসা আমিনিকে কেন্দ্র করে হিজাব না পরার অপরাধে একজনের মৃত্যু থেকে শুরু করে যে আন্দোলন আমরা দেখলাম, সেখানে 500-র বেশি মানুষের মৃত্যুর খবর আমরা দেখলাম। এই যে ইরানের ভেতরে ধর্মকে ব্যবহার করা বা ধর্মীয় রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস, সেটা কি মানুষের অসন্তুষ্টিতে প্রভাব রাখছে? অবশ্যই। দেখুন, ইরানের দুটো ব্যাপার ঘটছে। একটা হলো ইরানের মানুষ আলী খোমেনির এই স্বৈর শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নাগরিক অধিকারের দাবিতে সংগ্রাম করছে। এটা অনেক দিন ধরেই করছে। আপনি জানেন যে আলী খোমেনি নিজে প্রায় 36 বছর ধরে সুপ্রিম লিডার হয়ে আছে, এবং ওই জনগণের ওই ন্যায্য সংগ্রামকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ব্রিটেন, এই তিনটা দেশ চাইছে ওইখানে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে। মানে ইরানের আজকের অবস্থা হলো এই দুটি বিপরীতমুখী চাওয়ার সংঘাত আসলে। এবং ইরানে যে এখন যে ন্যায্য বিক্ষোভ চলছে স্বৈরশাসনের বিরুদ্ধে, সেখানে 10 থেকে 15% রাজতন্ত্রপন্থীরাও রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ, নারী, ছাত্ররা, শিক্ষকরা, ট্রেড ইউনিয়ন কর্মীরা মূলত লড়ছে দেশটিতে ওই জেকে বসে থাকা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। আর যুক্তরাষ্ট্র চাইছে রাজতন্ত্র ফিরিয়ে আনতে। কিন্তু ইরানের একটা দুর্ভাগ্যের দিক, এখনকার যে শাসন, সেইটাও অনেকটা একটা রাজতন্ত্রের মতো। দেখুন, আমরা প্রায় দেখি ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হয়, পার্লামেন্ট নির্বাচন হয়, এগুলা হয় বটে, কিন্তু আসলে ইরানে গণতন্ত্রের নামে একটা প্রহসন চলছে। কীরকম? এই যে পার্লামেন্ট, প্রেসিডেন্ট, দুটোর উপরে একজন সুপ্রিম লিডার আছে। সেই সুপ্রিম লিডারকে কে নির্বাচিত করে? তাকে নির্বাচিত করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। অ্যাসেম্বলি অব এক্সপার্টকে কারা নির্বাচিত করে? গার্ডিয়ান কাউন্সিল। গার্ডিয়ান কাউন্সিলকে নির্বাচিত করে কিন্তু আবার সুপ্রিম লিডার। অর্থাৎ এইভাবে উনি নিজে ক্ষমতায় থাকার একটা কাঠামো গড়ে তুলেছেন, এবং এইটা নিয়ম হলো উনি মৃত্যু পর্যন্ত থাকবেন। উনি যতদিন না মারা যাচ্ছেন ততদিন সুপ্রিম লিডার কিন্তু পরিবর্তন হবে না। এরকম একটা শাসন ব্যবস্থায় ওইখানে জনগণ হাঁপিয়ে উঠেছে। কারণ ওইখানে নির্বাচনী ব্যবস্থার নামে, প্রেসিডেন্ট নির্বাচন, মজলিস নির্বাচন, এগুলোর নামে আসলে একটা প্রহসন চলে আর কি। এবং আরেকটা যেটা আমার সহ-আলোচক ন্যায্যতই বলেছেন, যে ইরানে অর্থনৈতিক দুর্দশা চলছে চরম, সেটার জন্য যুক্তরাষ্ট্র দায়ী পুরোপুরি। ফলে একদিকে আমি অর্থনৈতিক দুর্দশা চলছে চরম, আমি তা বলি, আমি বলছি আর কি। তো সেটার জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ দায়ী। বহুকাল ধরে ইরানে বলা যায় 1979 সালে যে বিপ্লব হয়েছিল ইরানে, ওই বিপ্লবের পরের বছর থেকে ইরানে এক ধরনের অবরোধ চলছে, এবং 2018 থেকে এটা চূড়ান্তভাবে চলছে। এবং ইরান অন্যতম খনিজ সম্পদের দেশ হয়েও অর্থনীতি তাদের অনেক বিপর্যস্ত অবস্থা। এখন একদিকে রাজনীতিক স্বৈরতন্ত্রর পাশাপাশি এখন অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধেও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে। সেই আন্দোলনকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েল ওইখানে একটা পুতুল সরকার বসাতে চায়। এবারের আন্দোলনটা এই কারণে ডিফারেন্ট যে এই যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ব্রিটেন, তারা সেখানে প্রচুর অস্ত্রও ঢুকিয়েছে। ফলে এবারের বিক্ষোভকারীদের আন্দোলন কিন্তু খুব একটা অহিংস নেই। প্রায় 100 জনের মতো সরকারি রক্ষীও মারা গেছে। এখন অস্ত্র ঢোকার ব্যাপারটা কোথা থেকে জানা যাচ্ছে? এইগুলা ওরাই মানে বিভিন্ন সূত্রে, খবর আসছে, টুইটারেও
পাওয়া যাচ্ছে। এবং রেজা পাহলভির কে ফলো করলেও এটা জানা যায়, পাহলভি কিন্তু 1 বছর আগে পর্যন্ত ইরানে অহিংস বিক্ষোভের কথাই বলতেন, কিন্তু গত 1 বছরে উনি বারবার যেভাবে বিবৃতি দিচ্ছেন তাতে যে কোনো উপায়ে প্রয়োজনে সহিংসভাবেও ইরানের সিটিগুলো দখলের কথা উনি বলছেন। ইসরায়েলের যে ইনভলভমেন্ট ইরানের রাজনীতিতে, এবং ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়েছেন এবং যেভাবে ইরানে রেজিম চেঞ্জ করতে চাচ্ছেন, এই সব মিলেই টুইটারে নানা সূত্রে এই খবরগুলো আসছে। এবং 100 রক্ষী মারা যাওয়ার যে খবরটা, সেটা তো আসলে সহিংস প্রতিরোধ আন্দোলন ছাড়া সম্ভব না, এইসব মিলিয়ে বলছি। তো এখন এই যে ইরানের নাগরিক স্বাধীনতার অভাব, নাগরিক আন্দোলন, এইটা একটা এখন যে অবস্থাটা দাঁড়াচ্ছে একটা গৃহযুদ্ধের দিকে মোড় নিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কারণে। অধ্যাপক আমিনা হোসেন, আপনার কাছে পর্যায়ে আসি। এইখানে যেহেতু পাহলেভির কথা আসলোই, রাজতন্ত্র ইরানে আসলে কতটুকু সমর্থন তাদের একেবারে যখন তার ক্ষমতায়ও ছিলেন তখন কতটুকু ছিল, বা এই মুহূর্তেও আসলে তাদের সমর্থন আছে কিনা সেটার ব্যাপারে কি জানা যাচ্ছে? এবং তিনি এই যে বলছেন যে বিভিন্ন শহরের কেন্দ্রগুলো যাতে দখলে রাখা হয়, তিনি চট করে চলে আসবেন, সেটাও আসলে কতটুকু বাস্তব? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইরানে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে একটা ব্যাপক আন্দোলনের ফলেই কিন্তু রাজতন্ত্র ওখানে বিলুপ্ত হয়েছিল, এবং রেজা শাহ পাহলভি লিটারেলি মানে তাকে পালিয়ে যেতে হয়েছিল, এবং খুবই আনপপুলার একটা রেজিম ছিল। মানে উনি বলছেন গণতন্ত্রের কথা ওখানে, আপনারাও বলছেন, কিন্তু ইরানে সেই ধরনের মানে সেই আমরা যেটাকে গণতন্ত্র মনে করি, বা যেখানে মনে করি যে স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ, আপনি নিজেই বলছিলেন যে এক সময় ওখানে হিজাব পরা যেত না। ইনফ্যাক্ট এমন একটা অবস্থা ছিল, কোথাও যদি কোনো নারীকে দেখা যেত যে মাথায় কাপড় দেওয়া, ওখানে কিন্তু মানে শাহের যারা রক্ষী বাহিনী ছিল, রক্ষী তো বলা যায় না, সিকিউরিটি ফোর্সেস, তারা কিন্তু ওগুলোকে ফোর্সিবলি ওগুলোকে স্ট্রিপ অফ করে ফেলতো। একদম এক্সট্রিম একটা ওয়েস্টার্নাইজেশনের দিকে চলে গেছিল। সো ওরকম একটা অবস্থা ছিল, এবং আমরা প্রচণ্ডভাবে করাপশন ছিল। আমরা এখন যেটা বলা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তখনও কিন্তু বৈষম্যটা ভীষণভাবে দেখা গিয়েছিল, ভীষণভাবে বৈষম্য ছিল। একটা করাপ্ট সিস্টেমেরই কিন্তু পতন ঘটেছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ধরে রেখেছিল। দেখেন, ইরানে আমার মনে আছে বহু আগে একজন বলেছিল, একজন নারী আমাকে বলেছিল, তখন আমি বাইরে পড়াশোনা করেছিলাম, যে ইরানে যদি আবার কখনো বিপ্লব হয় তখন দেখবে যে নারীরা তার মধ্যে মানে নারীদের মধ্যেই পরিবর্তনটা আসবে। কারণ নারীদের উপরেই আমরা জানি যে যখন আয়াতুল্লাহ খোমেনি এসেছিলেন, নারীদের উপরেই সবচেয়ে বেশি এক ধরনের আঘাতটা এসেছিল, এবং তখন অনেক গায়িকা, তাদেরকে নাম করা গায়িকা, তাদেরকে দে ওয়ার হ্যাংড ফর দ্যাট। সো এরকম একটা সিচুয়েশন। সো আপনি আমাকে প্রশ্ন করছেন রাজতন্ত্রের প্রতি সাপোর্ট আছে কি না। দেখেন, আমরা কিন্তু এরকম কোনো তথ্য পাচ্ছি না যে রাজতন্ত্রের প্রতি সাপোর্ট আছে। মেবি দে ওয়ান্ট আ চেঞ্জ, এই রেজিমটাকে তারা চেঞ্জ করতে চাচ্ছে। এখন আমরা দেখছি যে মানে রাজা শাহ পাহলভির ছেলে, সে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে, সে বলছে সে এখন ফিজিক্যালি নেই, যে কোনো সময় সে এসে যাবে। কিন্তু সেটা যদি এসেও যায়, দ্যাট উড বি আ পাপেট থিং, তাকে ইনস্টল করা হবে ওখানে। মানে ইরানের লোকরাই ওদেরকেই কিন্তু ডিসাইড করতে হবে যে তারা অল্টারনেটিভ যদি লিডারশিপ চায়, ওরা কী ধরনের লিডারশিপ চাচ্ছে। এখনকার যে সেরকম কোনো নেতৃত্ব গড়ে কি উঠছে এর মধ্যে, নাকি এটা একেবারেই স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন যেখানে আসলে কোনো নির্দিষ্ট নেতৃত্ব নেই? আপনি প্রশ্নটা তো হলো স্বতঃস্ফূর্ত আন্দোলন কিনা। দেখেন, আমরা যদি ওভারঅল এই গত কয়েক মাস ধরে আমেরিকান ফরেন পলিসিটাকে একটুখানি খেয়াল করি, এবং লাস্ট ইয়ারই তো যদি আমরা দেখি যে ড্রোন অ্যাটাকগুলো যেগুলো হয়েছিল ইরানে, কোনো ছাড়াই, প্রভোকেশন ছাড়া ইসরায়েল অ্যাটাক করেছিল ইরানকে। এখানে তো জিনিসটা হলো, আপনি
আমেরিকা কি চাচ্ছে, ট্রাম্প এই মুহূর্তে কি চাচ্ছে? উনি ভেনেজুয়েলার কথা বললেন, আমরা গ্রিনল্যান্ডের কথা জানি, সে যেটা বলছে, তারপরে কানাডার সাথে যেটা করছে, এবং সমস্ত কিছুকে আপনি ইরান কিন্তু কোনো বিচ্ছিন্ন জায়গা না বা বিচ্ছিন্ন ঘটনা না। ইরান পুরো ক্যানভাসটাকে আপনি একটু বড় করেন, আমেরিকান ক্যানভাসটাকে, এবং সেখানে আমেরিকার এই জায়গাটাতে মূল জায়গাটা হলো, দেখেন সে যখন শর্ত দিচ্ছে দ্যাট হি ইজ গোয়িং টু নেগোশিয়েট ট্রাম্প, তার শর্তের মধ্যে প্রথমে আসছে নিউক্লিয়ার ইস্যুটা নিয়ে এসেছে, যে সে একেবারে জিরো ইউরেনিয়াম এনরিচমেন্টে তাকে থাকতে হবে। অথচ ইরান তো তার এনপিটি এর মধ্যে দিয়ে সব কিছু মেনেই চলছে, এবং এখানে তার টার্গেট হলো বেসিক্যালি আমেরিকা চাচ্ছে ইসরায়েল যেন এই অঞ্চলে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার থাকে, আর দ্বিতীয় টার্গেট হলো চায়না, কারণ সে এটাও বলছে যে ইরানের সাথে যারাই ট্রেড করবে তাদের উপরে আরও 25% শুল্ক মানে আরোপিত করা হবে। সো এরকম একটা সিচুয়েশনে প্লিজ আপনি এই প্রশ্নটা যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন কিনা, এখানে কিছু লোক হয়তো হ্যাঁ জেনুইনলি আছে মানে যারা এটাকে রেজেন্ট করছে, কিন্তু ইট ইজ সামথিং যেটা বাইরে থেকে এটাকে উস্কানি দেওয়া হচ্ছে। আদারওয়াইজ আমি এটা বলে শেষ করছি, আমাকে এটা বলতে হবে কারণ নাহলে ইনকমপ্লিট থেকে যায়। উনি একটুখানি মেনশন করেছিলেন যে নতুন বছরে যখন শুভেচ্ছা দেওয়া হচ্ছিল, টুইটগুলো হচ্ছিল যে রাস্তায় দেখা হবে, তাই না? এই ধরনের মার্কিন ফর্মার সিআইএ চিফ মোসাদ থেকে এই ধরনের টুইটগুলো তো এসেছিল। তো রাস্তায় কেন দেখা হবে? রাস্তায় আন্দোলন তাদের জন্য শুভেচ্ছা, এটা তো ইট ইজ দ্য প্রি প্ল্যান থিং, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমি এটাও বলবো যে এই ধরনের প্ল্যানিং তখনই সম্ভব হয় যখন ভেতরে কিছু ডিসকন্টেন্ট থাকে। আচ্ছা, এটা এখানে আমি একটা একটু- বিরতির সময় হয়ে আচ্ছা, গেছে, বিরতির ফিরবো সময়। আপনাদের কাছে। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। জনাব আলতাফ পারভেজ, একটু পেছনে ফিরে যেতে চাই। যখন শাহদের উচ্ছেদ করা হলো সেখানে তো অনেক দল ছিল, এখানে কমিউনিস্ট পার্টি তাদের তুদে পার্টি ছিল, সেখান থেকে যখন এই আজকের ইসলামিক প্রজাতন্ত্রে রূপান্তর ঘটলো, তারপরে এসে আসলে এই যে বিরোধী শক্তিগুলো সেগুলোকে একেবারেই হারিয়ে গেছে, বা এখন যে বিক্ষোভগুলো দেখা যাচ্ছে বা 22-ও যে বিক্ষোভ দেখা গেছে সেখানে কি অন্য কোনো রাজনৈতিক শক্তি আসলে দেখা গেছে? ইরানে এখন যে বিক্ষোভ হচ্ছে সেখানে এটা আসলে কোনো একক দল একক শক্তির নেতৃত্বে হচ্ছে না। এটা হলো সেখানে এবারের বিক্ষোভটা বিশেষ করে অর্থনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক দুরবস্থার কারণে শুরু হয়। ফলে এখানে বিভিন্ন বাস শ্রমিকরা, বাস মালিকরা, বিভিন্ন ছাত্ররা যুক্ত। আবার 2022 সালের আন্দোলন ছিল মূলত নারীদের নেতৃত্বে, অর্থাৎ সমাজে ওইখানে বিভিন্ন জনগোষ্ঠীর ভিতর যে ক্ষোভ সেটাই দানা বেঁধেছে এবার। এবং এই আন্দোলনকে পুঁজি করে যেটা একটু আগে আমি বলেছি যে যুক্তরাষ্ট্র এখানে একটা রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায়। ইরানের এই যে অবস্থা সেটা তো 1979 সালের বিপ্লবের কথাও আমাদের স্মরণ করিয়ে দেয়। 1979 বিপ্লব ছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে, এবং সেই আন্দোলনেও সমাজের বিভিন্ন মানুষ, বিশেষ করে তুদে পার্টির নেতৃত্বে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবার খোমেনি তখন প্যারিসে ছিলেন, খোমেনির সহযোগীরা অর্থাৎ আয়াতুল্লাহরা বা ধর্মীয় নেতৃত্বও তাতে যুক্ত ছিল। কিন্তু যখন বিপ্লব সফল হয় 79 সালে, তখন খোমেনি দেশে ফিরেন অনেক বছর পর, এবং দেশে ফিরে ওইখানে 79 পরে আরেকটা অভ্যন্তরীণ পাল্টা অভ্যুত্থান হয় নীরবেই। সেটা হলো তুদে পার্টিকে এই আন্দোলনের পরিসর থেকে সরিয়ে ফেলা হয়। তুদে পার্টির অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতৃত্ব সংগঠককে মেরে ফেলা হয়, বাকিদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। অর্থাৎ ওই আন্দোলনের ভিতর, শাহ বিরোধী আন্দোলনের ভিতর যে বামপন্থীরা ছিলেন তাদেরকে মোটামুটি আন্দোলন থেকে তাড়ানো সম্পূর্ণ হয়ে যায়, এবং তারপর সেখানে একটা ধর্মীয় চরিত্রের সংবিধান তৈরি হয়, এবং সেইটা একটা তথাকথিত গণভোটে সেটা পাসও হয়। সেই সংবিধানের আলোকেই এবং আদলেই আজকের ইরানি সরকার, এবং সরকার যে কাঠামোটা, ইরানের সরকারের কাঠামোটা না জানলে আমরা আজকের বিক্ষোভকারীদের বিক্ষোভের কারণটা বুঝতে পারবো না। যেটা একটু আগে আমি বলেছি যে কাঠামোটা এখানে এমনভাবে তৈরি যেখানে আয়াতুল্লাহদের বাইরে, অর্থাৎ ধর্মীয় ব্যক্তিদের বাইরে ইরানের যে অন্য সমাজের অন্য শক্তিগুলো আছে, গণতান্ত্রিক শক্তিগুলো আছে, যারা গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে চায় বা ভিন্ন মতাবলম্বী আয়াতুল্লাহদের সাথে, তাদের পক্ষে ইরানের রাজনীতিতে প্রবেশের কোনো সুযোগ নাই।
এটা একটা উদাহরণই যথেষ্ট। ইরানে কিন্তু কেউ চাইলে কোনো নির্বাচন করতে পারে না। ইরানে কোনো নির্বাচনে প্রার্থী হতে হলে আগে ইরানের সরকার, বিদ্যমান সরকারের তাদের যে গার্ডিয়ান কাউন্সিল আছে তাদের অনুমতির বাছাইয়ের ব্যাপার আছে। অর্থাৎ আপনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না প্রথমে সেই পরীক্ষা দিতে হবে আপনাকে। ওই পরীক্ষার পরে আসলে আয়াতুল্লাহদের সাথে যারা ভিন্ন মতাবলম্বী তারা আগেই বাদ পড়ে যায়। অর্থাৎ ইরানের যে এখন যারা নির্বাচিত হয় তারা মূলত একই আদর্শের মানুষ, যারা শাসন করে, যারা শাসক হিসাবে এখন আছে তারা মূলত একই আদর্শের। ফলে ইরানে ওই যে বহুত্বের যে ব্যাপারটা সেইটা নেই। আজকের বিক্ষোভের এই অন্তর্নিহিত কারণটা ঠিক এখানে। এবং ইরানের যারা ভিন্ন মতাবলম্বী তাদের অধিকাংশই দেশের বাইরে। জি, জনাব সিরাজুল ইসলাম, আপনার বোধহয় খানিকটা ভিন্ন মত আছে, সেটা প্রকাশ করতে পারেন। এর পাশাপাশি এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট, সেখানে আসলে সরকারের হাতে, ইরানের সরকারের হাতে কি করণীয় আছে এই বিক্ষোভ দমন করতে? যেহেতু কিছু, যেটা একটু আগে অধ্যাপক আমেনা হোসেন বলছিলেন যে সেখানে ক্ষোভের কারণ রয়েছে, সেটা আসলে ইরান সরকারের পক্ষে মেটানো সম্ভব কিনা এখন? ধন্যবাদ আপনাকে। আলতাফ পারভেজ ভাই যা বললেন তাতে বেশ কিছু জায়গায় আমার দ্বিমত আছে। সেই দ্বিমত প্রথমে বলি যে ইরানের স্বৈর শাসনের অবসানের জন্য এই যে বিক্ষোভ চলছে ব্যাপারটা একদমই ঠিক না, এটা সত্যের কাছাকাছি মোটেই না। কারণ হচ্ছে যে এইটা এই এখনকার যে সংঘাত সহিংসতা চলছে, আন্দোলনও বলবো না আমি, সংঘাত সহিংসতা চলছে এবং সশস্ত্র আন্দোলন। আপনি আলতাফ ভাই তো নিজেই বললেন যে সেখানে আর্মস ঢুকানো হয়েছে এবং কারা ঢুকিয়েছে? ইরানের শত্রুরা। ইরানের শত্রু কারা? আমেরিকা, ইসরায়েল। সোজা কথা, আমি একদম খুব খোলামেলা বলছি। সেক্ষেত্রে এটা, এবং আপা বলছিলেন আমাদের অফিয়ার আলোচনায় যে ইনস্টিগেট করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই আন্দোলন উস্কানি দিয়ে, এই বিক্ষোভ, এই সহিংসতা উস্কানি দিয়ে তৈরি করা হয়েছে, ঘটানো হচ্ছে এবং সশস্ত্র চরিত্র দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে, এবং এটা কেন হচ্ছে? অর্থনীতিকে কেন্দ্র করে, শাসন ব্যবস্থা অবসানের দাবিতে বা আলতাফ ভাইয়ের ভাষায় স্বৈর শাসনের কথা অবসানের দাবিতে, এগুলো কিছুই না, শুধুমাত্র অর্থনীতি বিষয়ে এই চলমান ঘটনাগুলো। তো সেক্ষেত্রে স্বৈর শাসনের প্রশ্ন নেই, এবং স্বৈর শাসন তো ইরানে চলছে না। আমি তো ওখানে 10 বছর ছিলাম 2 দফায়, এবং আমি অনেক দিন রেডিও তেহরানের সাথে কাজ করেছি। আমি যা জানি বা যা দেখেছি তাতে নির্বাচন হয়, নির্বাচিত পার্লামেন্ট আছে, নির্বাচিত প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট ইলেকশন বা আদার যত ইলেকশন আছে, প্রত্যেকটা ইলেকশন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এবং এখন যে ইলেকশনটা হয় সেটা সুনির্দিষ্ট আইনের আওতায় হয়। আলতাফ ভাই যেটা বললেন যে আয়াতুল্লাহদের মনোনীত লোকজন না হলে নির্বাচনই করতে পারবে না, ঠিক কথাটা এইরকম না। প্রত্যেকটা দেশে নির্বাচনের কিছু ক্রাইটেরিয়া থাকে। আমাদের দেশে হলফনামায় অনেকগুলো তথ্য দিতে হয়, সেই আমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো না হলে কিন্তু নির্বাচন করা যায় না। একইভাবে ইরানেও কিছু সিস্টেম আছে, কিছু যাচাই বাছাই, একজন চোর বা মাদক কারবারি বা আপনার আন্তর্জাতিকভাবে কোনো চক্রের সাথে ইরানের সাথে যে শত্রু দেশগুলো আছে তাদের সাথে লিয়াজও মেনটেন করে, এইরকম লোক যদি নির্বাচিত হবে তাহলে তো তারা তো ইরানে আপনার শাসন ব্যবস্থার সাথে বা সরকার পরিচালনার সাথে যুক্ত হতে পারে না। প্রেসিডেন্ট সংসদের কাছে জবাবদিহি করে, প্রেসিডেন্ট সংসদ গার্ডিয়ান কাউন্সিলের কাছে, গার্ডিয়ান কাউন্সিলের কাছে জবাবদিহি করে আপনার সর্বোচ্চ নেতা। কেউই জবাবদিহির ঊর্ধ্বে না। এবং সেখানে ব্যাপারটা এইরকম না, আমি সেখানে 10 বছর থেকেছি, সেই সমাজে দেখেছি মোটেই সাফোকেটেড না যে এই সরকার। আমি যেটা জানতে চাইছিলাম যে এখনকার যে অর্থনৈতিক অবস্থা, যে 70% মূল্যস্ফীতির কথা বলা হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসা আমি সেটাও হাতিয়ার আছে কিনা সরকারের কাছে? ইরান সরকারের হাতে আছে, ইরান সরকারের হাতে আছে এইটুকু, যদি এখনই তাকে স্বাভাবিকভাবে তার অর্থনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হয় তাহলে সম্ভব। যেমন এই যে অবস্থা, এই অবস্থা তো মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না স্পষ্ট, তাহলে কি করতে পারে? সেক্ষেত্রে তাদের জন্য নিশ্চয়ই কঠিন হবে, কারণ অর্থনৈতিক ব্যবস্থা সারা আমেরিকান নেতৃত্বাধীন অর্থ ব্যবস্থার সাথে যুক্ত। সেই ব্যবস্থার সাথে তো পুরোপুরি ডিফার করে সম্পূর্ণ নিজেকে আলাদা করে ইরান চলতে পারবে না, তাকে নানান কায়দায়
নিজের অর্থনীতি ম্যানেজ করে চলতে হয়, সেই ম্যানেজটুকুও যাতে না করতে পারে সেই জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা তো দেওয়া হয়। এই যে আজকেই ঘোষণা দেওয়া হয়েছে যারা ইরানের সাথে ব্যবসা বাণিজ্য করবে তাদের উপর বাড়তি আরো মনে হয় 25% অথবা তার বেশি শুল্ক আরোপ করা হবে। তার মানে কি ইরান কোনো মতেই যাতে চলতে না পারে এরই ব্যবস্থা করা, অর্থাৎ যখন মারতে পারছে না তখন তার হাত পা বেঁধে হত্যা করার ব্যবস্থা করছে আমেরিকা। সেক্ষেত্রে ইরানের হাতে এর সমাধান খুব বেশি একটা নেই, ধন্যবাদ, যতক্ষণ পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে বড় রকমের পরিবর্তন আসছে। অধ্যাপক আমিনুল হোসেন, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে যা করলো ইরানের ক্ষেত্রে কি তা করতে খানিকটা দ্বিধায় রয়েছে, এবং ইরানের ক্ষেত্রে যদি সেই ধরনের কিছু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল পরিকল্পনা করে সেটা কি তারা আসলে একইভাবে করে ফেলতে সক্ষম কিনা? দেখুন, ইরান আর ভেনেজুয়েলার মধ্যে মৌলিক পার্থক্য আছে। প্রথমত হলো যে জিওগ্রাফিক্যালি আপনি যদি দেখেন ভেনেজুয়েলা একদম তারা তাদের ব্যাকইয়ার্ড হিসাবেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে। ভেনেজুয়েলার সিস্টেমটা একেবারে ভিন্ন, এবং ওটা ধরেন ওটাকে ওরা ধরেই নিচ্ছে চায়না সোভিয়েত ইউনিয়ন ব্যাকড একটা পাওয়ার, এবং তাকে ড্রাগ এডিক্টস মানে বলছে এখানে ড্রাগ ট্রাফিকিং হচ্ছে, এই সমস্ত কথাগুলো নিয়ে ইয়ে করেছে। ইরান কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ লুক অ্যাট ইরান কিন্তু একটা সিভিলাইজেশন। ইরানকে আমি কখনো কিন্তু বলবো না যে ইটস আ নেশন স্টেট, জাতিরাষ্ট্র, এটা একটা সিভিলাইজেশনাল স্টেট। এত বড় তার একটা সভ্যতা আছে। এবং উনি যেটা বলছিলেন যে ধরেন একটা স্ক্রিনিং প্রসেস, এবং তাদের পছন্দের যদি ব্যক্তি না হয়, সেই অর্থে গণতন্ত্র পৃথিবীর কোথাও নেই। আপনি কিন্তু টাকা দিয়ে নমিনেশন কিনে ফেলতে পারেন সব জায়গায়, এবং আপনি পার্টির সদস্যই না, একটা বড় অঙ্কের টাকা দিয়ে কিন্তু আপনি পৃথিবীর সবচেয়ে যারা নিজেদেরকে গণতন্ত্রের প্রতীক বলে, আমরা দেখি যে তারা এসে বিরাট অঙ্কের টাকা দিয়ে, এবং বহু ধরনের কেস তার আছে, সে কিন্তু প্রেসিডেন্টও হয়ে গেল। সো আপনি যখন এই প্রশ্নগুলো করছেন না, মানে তখন আমার মনে হচ্ছে যে এই প্রত্যেকটা জিনিসকেই আমাদের একটুখানি ফিল্টার চোখে দেখা, লেন্স দিয়ে দেখা দরকার, যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডেমোক্রেসি অ্যান্ড হোয়াট ইজ নট ডেমোক্রেসি। সেটা আমরা পৃথিবীতে কোথাও পাচ্ছি না। এখন আপনি ভেনেজুয়েলাতে যেটা সম্ভব হয়েছিল ইরানের পক্ষে কিন্তু করা সেটা সম্ভব হবে না, আমি মনে করি না। কিন্তু দেখেন, যেটা ইরান বলেছে, দে আর রেডি টু নেগোশিয়েট, এই কথাটা ওরা বলেছে। এখন এই যে রেডি টু নেগোশিয়েট, এর আগে যখন আমরা দেখেছি ইসরায়েলের সাথেও, ইসরায়েল যখন অ্যাটাক করলো এবং আমেরিকাও ড্রোনস দিয়ে সব অ্যাটাক করছে, তখনও কিন্তু ইরান ইন্টারন্যাশনাল লস কিন্তু ভায়োলেট করেনি। ওরা জাতিসংঘে নিয়ে গেছে, যখন সিজফায়ার হয়েছে সেটা ওরা ওটাকে মেনে নিয়েছে। এখানে আমার যেটা মনে হয়, আপনি যে প্রশ্নটা ওনাকে করেছিলেন, ইরান হয়তো, ইরানিয়ানসরা কিন্তু খুব মানে তুখোড় স্টেট ক্রাফটিংয়ের মধ্যে দিয়ে তারা যায়। এতগুলো বছর একটা দেশ মানে বিভিন্ন ধরনের স্যাংশনসের মধ্যে দিয়ে গেছে। দেখেন, আমেরিকা চেষ্টা করেও, এত ড্রোন অ্যাটাক করেও তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলোকে ধ্বংস করতে পারেনি। তাদের কিন্তু সেই ক্যাপাসিটি তারা বিল্ড আপ করে ফেলেছে। ড্রোন অ্যাটাক না, ওটা ছিল B-52 বা B-2 দিয়ে মোর ডেঞ্জারাস, সবচেয়ে ভয়ঙ্কর হামলার ব্যাপার সেটা দিয়ে। এবং ইরানিয়ান রেভলিউশনারি গার্ড যেটা, সেটা কিন্তু অন্য ধরনের গার্ড। সো আপনাকে সেই জায়গাটা এবং এক একটা দেশের, যেটা আমরা অনেক সময় দেখি না, আমরা না কোয়ান্টিফাই করার চেষ্টা করি। একটা দেশের রাজনৈতিক সংস্কৃতি কী ধরনের, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ইরানিয়ান যারা, মানে তারা কিন্তু মানে তারা এমন ধরনের একটা জনগোষ্ঠী যারা নিজেদের সভ্যতা নিয়ে খুবই গর্বিত। সেই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এখানে অনেকগুলো ফোর্সেস আছে, এবং তাছাড়া ধরেন ইরানের উপরে এইভাবে যদি করে, এখানে তো মুসলিম বিশ্বও আছে। এখানে শিয়া সুন্নি না, আমি জানি আপনি মাথা নাড়ছেন, কিন্তু শিয়া সুন্নি ডিভাইডটা আছে। মাঝে মাঝে সেই প্রশ্নটা জাগে যে মুসলিম বিশ্ব বলে আদৌ কিছু আছে কিনা। না না, প্রশ্ন না, সেই প্রশ্নটা বলি, মুসলিম বিশ্ব খুব বড় ফ্যাক্টর হবে, বাট ইরান ইটসেলফ ফ্যাক্টর না, সেই জায়গাটাতে আমি কথা বলছি না। আমি কথা বলছি
তাদের মাথায়ও কিন্তু তারা এই জিনিসটাকে, ইটস নট দ্যাট দে আর নট ওয়াচিং ইট। আজকে যদি ইরানে এটা সাকসেসফুল হতে পারে, এটা কালকে অন্যান্য রাষ্ট্র, এটা কিন্তু মিডল ইস্টার্ন কান্ট্রিজদের জন্যও কিন্তু একটা ওয়ার্নিং যে আমেরিকা যা ইচ্ছা তাই করে ফেলতে পারে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও দর্শক ফিরছে একটু পরে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব আলতাফ পারভেজ। আগের প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। এর পাশাপাশি আপনার সাম্প্রতিক একটা লেখাতেই দেখছিলাম আসলে চীন তার বন্ধুদের ব্যাপারে কি করছে, কারণ তেলের একটা উৎস তার ভেনেজুয়েলা, ইরান আরেকটা, এই সব জায়গায় যদি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে হাত দিতে থাকে, চীনের অবস্থাটা কি দাঁড়াবে? আসলে ইরানে যা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র যা করতে যাচ্ছে, বিশেষ করে তার একটা পরোক্ষ লক্ষ্য চীন। তো সেইটার আমি বলার আগে আপনি যেটা আগের প্রশ্নে সহ আলোচককে বলছিলেন যে ইরানের ভবিষ্যৎটা কোথায় বা ইরান কিভাবে একটা সুন্দর ভবিষ্যৎ থেকে যেতে পারে, ইরানের একমাত্র আসলে বোমা দিয়ে বা একটা বড় ধরনের সেনাবাহিনী দিয়ে একটা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, শান্তিপূর্ণ ভবিষ্যৎ রক্ষা করা যায় না। এটা যদি পারা যেত তাহলে সোভিয়েত ইউনিয়নের হাতে একসময় আমেরিকা এবং ইউরোপের সমান মিলিটারি হার্ডওয়্যার ছিল, কিন্তু সেই সোভিয়েত ইউনিয়ন তাসের ঘরের মতো 1990 সালে ভেঙে পড়েছিল। কারণ যখন একটা শাসন ব্যবস্থা ভেতর থেকে ক্ষয়ে যায়, তাকে বোমা, গার্ড এগুলো দিয়ে রক্ষা করা যায় না। ইরানও আসলে যুক্তরাষ্ট্রের সাথে এখনকার ইরানের সরকারের যদি একটা নেগোসিয়েশন হয়েও যায়, তাহলেও ইরানে অস্থিরতা চলতে থাকবে এবং ইরানের এই শাসন ব্যবস্থা টিকবে না। এইটা আমি একটু বললাম। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ব্রিটেন যেটা চাচ্ছে যে ইরানকে অস্থিতিশীল করে এখানে একটা পুতুল সরকার বসানো, যেটা ওরা ভেনেজুয়েলায় করতে চাচ্ছে এবং অনেকটা করেছেও, এই দুটোর একটা পরোক্ষ লক্ষ্য চীন। এই কারণে যে 4 কারণে অন্তত। প্রথমত, বিশ্বের 3টা বড় তেল উৎপাদক দেশ হলো ভেনেজুয়েলা, ইরান এবং সৌদি আরব। সৌদি আরবে তো আমেরিকার একটা পুতুল সরকার রয়েছে। এখন ইরান এবং ভেনেজুয়েলা যদি তারা আরও দুটো পুতুল সরকার বসাতে পারে, বিশ্বের পুরো তেল বাজারটার বিপণন, উৎপাদন সবকিছু আমেরিকার হাতে থাকবে, দামেও তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এখন চীন হলো বিশ্বের এই তেল বাজারের প্রধান ভোক্তা। চীনের অন্যতম তেল রপ্তানিকারক হলো ইরান এবং ভেনেজুয়েলা। তাহলে চীনের তেল সরবরাহে বিঘ্ন ঘটানো যাবে এবং এই দুই দেশে চীনের বিপুল ঋণ আছে, তেলের বিনিময়ে অর্থ এভাবে চীন ব্যবস্থা করে রেখেছিল, সেই ঋণগুলোও আটকে যাবে এবং মধ্যপ্রাচ্যে এবং দক্ষিণ আমেরিকায় চীনের বাণিজ্যিক প্রভাবও অনেক কমে যাবে। চতুর্থত, আজকেই ট্রাম্প বলেছেন যে আরও 25% শুল্ক আমরা আরোপ করব, মূলত চীনের পণ্যের উপর আরোপ করবে, যেহেতু চীন ইরানের সাথে তেলের ব্যবসা করে। এবং আজকে একটা মজার ঘটনা ঘটেছে, আমেরিকায় ট্রাম্প বলেছেন উনি $600 বিলিয়ন নতুন সামরিক ব্যয় করবেন, নতুনভাবে, অর্থাৎ বাড়াবেন। এই ব্যয়টা মূলত উনি এই ধরনের বাড়তি ট্যারিফ থেকে আদায় করতে চান। অর্থাৎ উনি জিতে এসেছিলেন যে মিলিটারি ইন্ডাস্ট্রিজের সহায়তায় তাদেরকে উনি এইভাবে ঘুষ দিতে চান আর কি। ফলে ভেনেজুয়েলা, ইরান দুটোই আসলে ট্রাম্পের একই ধরনের প্রজেক্ট। সেটা আসলে সারা বিশ্বের জন্য একটা সতর্কবার্তা। ধন্যবাদ। জনাব সিরাজুল ইসলাম, যদি আর কিছু যোগ করার থাকে। এখানে আমি আলতাফের সাথে যুক্ত করে বলি যে আলতাফ ভাই একটু আগেই ইরানের স্বৈরতন্ত্র, ভেতরের থেকে ক্ষয়ে যাওয়া একটা ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি বলেছেন। আবার একথাও বলছেন ভেনেজুয়েলায় যে প্রজেক্ট বাস্তবায়ন করেছে সেই প্রজেক্ট বাস্তবায়ন করবে ইরানে। তাহলে পরিস্থিতি তো এখান থেকেই ক্লিয়ার, আর তো বলার দরকার হয় না। তার মানে দাঁড়াচ্ছে যে আমেরিকা হচ্ছে সমস্ত সব কিছু নাটের গরু। এবং দুঃখজনক হচ্ছে যে আলতাফ ভাই যে বিষয়টাকে বলছেন যে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র বা একটা ভালো শাসন ব্যবস্থা বা জনগণের শাসন জনগণের হাতে দিতে চাচ্ছে আমেরিকা। আমেরিকা চাচ্ছে না, ইরানের মানুষ চাচ্ছে। আমেরিকা তো করছে কাজটা। আচ্ছা, ইরানের মানুষ চাচ্ছে, ইরানের মানুষ কয়জন চাচ্ছে সেটা একটা ব্যাপার। যদি আপনার সেই 10 থেকে 15% যদি রেজা শাহ পাহলভির সমর্থক বলি, তাহলে ইরানের মানুষ চাচ্ছে, তাহলে 85% তারা কারা? 85%-এর চাওয়াটা বাস্তবায়ন হওয়া উচিত, নাকি 15% ম্যাক্সিমাম যদি ধরি 15%-এর চাওয়া বাস্তবায়ন হওয়া উচিত? এটা একটা প্রশ্ন। আর একটা জায়গা হচ্ছে যে আমেরিকা সো কল্ড ইরানের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে শাহ
রেজা শাহ পাহলভী বা যে শাহের স্বৈরতন্ত্রকে উৎখাত করে দিয়েছিল গণবিপ্লবের মাধ্যমে, তাদেরকে যখন আবার ইরানে ফেরত আনতে চাই আমেরিকা, এবং সেটা সেই যখন উৎখাত হয়ে গেছে তখন থেকে এই পর্যন্ত চেষ্টা চালাচ্ছে, তাহলে আমেরিকা কোন কোয়ালিটির স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দ্বারা পরিচালিত এবং সেখানকার প্রেসিডেন্টরা কোন টাইপের স্বৈরতান্ত্রিক, এটা তো পরিষ্কার। সেক্ষেত্রে আমেরিকা কি দিতে চাচ্ছে এবং তার ভেতর যে মুক্তি আসতে পারবে না বা ইরানের জন্য যে কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না, এটা পরিষ্কার। আর 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 এক ছোট আর একটা ব্যাপার বলি আলতাফ ভাই, যেটা খুব চমৎকার একটা প্রশ্ন বলেছেন, যে $600 বিলিয়ন এক্সট্রা সামরিক বাজেট বরাদ্দ করেছে এবং এটা চীনের উপরে বা এক্সট্রা ট্যারিফ দিয়ে এটা আদায় করবে। ব্যাপার হচ্ছে কি, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র একা অর্থনীতি বোঝেন না এবং তার বাহিনী শুধুমাত্র বিশ্ব নিয়ন্ত্রণ করার অবস্থায় নেই। মনে রাখতে হবে, আমাদের সামনে এমন একটা অবস্থা, এমন একটা সময় চলছে যখন আমেরিকাকে প্রতিটা পদে পদে চ্যালেঞ্জ দেওয়ার মতো কয়েকটা দেশ দাঁড়িয়ে আছে এবং আমেরিকার অর্থনীতি বিশ্বে ডমিনেট করবে কি করবে না সেটা আগামী 2-1 বছরের ভেতরেই ফয়সালা হয়ে যাবে। সেই জায়গা থেকে এইটা একেবারে শেষ দিকে অধ্যাপক আমান কিছু যোগ করার থাকে। না দেখুন, আমি আবারও রিপিট করব যেটা আমি বলেছিলাম, যে এটাকে একটা আইসোলেটেড ইভেন্ট হিসাবে দেখলে হবে না। আমেরিকার একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি আমরা ট্রাম্পের আন্ডারে দেখছি। সে যে বলেছিল না, মেক আমেরিকা গ্রেট এগেইন, সেই জায়গাটাতে, এবং সেখানে এটা একটা তার টার্গেট হলো চায়নাকে ইয়ে করা, নিজে একমাত্র সোল মানে পাওয়ার হিসাবে থাকা, এবং অন্যদিকে ইসরায়েলকে আরেক জায়গাটা ওখানে তুলে আনা। আপনি দেখেন গাজাতে যা হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, এবং পশ্চিমা বিশ্ব, আমি যেটা দেখছিলাম আসার আগে, যে আইসিসিতে নেওয়ার কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, তো গাজাতে কি হচ্ছে সেটা আমাদের একটা দেখার ব্যাপার থেকেই যায়, তাই না? সো আমরা দেখছি ভেনেজুয়েলা তারা তাদের ব্যাকইয়ার্ড যেটা, সেটাকেও আমেরিকা সেটাকে লিটারালি সে অকুপাই করে নিতে চাচ্ছে। গ্রিনল্যান্ডের কথা বলছে, ক্যানাডা বলছে, এই সমস্ত কিছু কিন্তু একটা, এবং সে নেটো মানে যেই পুরো সিস্টেমটার উপরে মানে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে ভিত্তি করে দাঁড়িয়েছিল, সেটাকেই তো সে ভেঙে দিচ্ছে বা তার নিজের মতো করে সে ব্যাখ্যা করছে। আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই বলছে না সেখানে, এবং আমরা দেখছি জাতিসংঘ তো একেবারে এখানে অচল একটা অবস্থাতে এসে গেছে। সো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি যেটা বললেন না, যে অর্থনৈতিকভাবে না, আমেরিকার চ্যালেঞ্জেসগুলো অন্যান্য দিক থেকে ফেস করবে, এবং একটা মানে যদিও মনে হচ্ছে যে এক্সপ্যান্ড করছে, কিন্তু একটা দেখেন এটা একটা আইসোলেশনের দিকে চলে যাচ্ছে, এবং ইউরোপের প্রতি কিন্তু এটা একটা স্ট্রং বার্তা, যে ইউরোপ আমেরিকান ইনফ্যাক্ট ন্যাশনাল সিকিউরিটি যে পলিসি আমরা দেখেছি যেটা ইয়ে করেছে, দ্যাট নেটো কান্ট্রিজরা নিজেদের শেয়ারটা যেন বাড়ায়, সে আমেরিকা একটা সময় দেখা যাবে যে নিজে খুবই আইসোলেটেড একটা অবস্থানে চলে গেছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।